আসেন আলাপ করি ভারত কিভাবে শত্রু দেশে কাজ করে। আপনারা জানেন যে কৌটিল্যর দর্শন মতে ভারত তার পররাষ্ট্রনীতি তৈরি করে এবং সেই অনুযায়ী কাজ করে, তার কৌশল ঠিক করে। বাংলাদেশের মতো একটা দেশ যেখানে তার দাসী হাসিনাকে সরায় প্রফেসর ইউনূস আসিছে ক্ষমতায়, সেই সরকারকে সে কিভাবে বিপদে ফেলবে তার নিদান সে কৌটিল্য থেকে খুঁজবে। তার নিদান কলে কৌটিল্য দিয়াও গেছে। আসেন দেখি ভারত এটা প্রয়োগ করতেছে কিনা। এটা লম্বা আলোচনা, ভয় নাই, মজা পাবেন, চিনতে পারবেন কিছু নতুন শত্রু, আর তার সাথে আগামী শত্রুদেরকে মোকাবেলা করার কিছু রসদও পাইবেন। যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। এটা ওই যে ইন্ডিয়া ক্যাঙ্কা করে কৌটিল্যর নীতি প্রয়োগ করে, তাহলে এই আলোচনা বোঝা অনেক সহজ হবে। চলেন আল্লাহর নামে শুরু করি। কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচর বৃত্তির একটা আলাদা অধ্যায় রাখছে। এই গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তিকে বলছেন গুড়ো পুরুষ। গুড়ো পুরুষ সংস্কৃত বাংলা আর কি। তবে আমরা বোঝার সুবিধার্থে গোয়েন্দা বা টিকটিকি বা রয়্যাল এজেন্ট বা ভারতের দালাল হিসাবে বলবো, একই জিনিস আর কি। কৌটিল্য অন্য রাজার ক্ষেত্রে বা শত্রু রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্য 4 ধরনের গোষ্ঠীকে মূল টার্গেট হিসেবে বিবেচনা করে। 4 ধরন: ক্রুদ্ধবর্গ, ভীতবর্গ, লুব্ধবর্গ, মানিবর্গ। ভয় পায়েন না, সহজে বুঝায় বলবো। প্রথমে দেখি ক্রুদ্ধবর্গ খারা। এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে? 1 নাম্বার শত্রু রাজা, মানে ভারতের জন্য যে যারা শত্রুপক্ষ, অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার, যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে কিন্তু টাকা দেয় নাই। যেমন ধরেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা, তাদেরকে টার্গেট করবে। এই যে আহতরা আইসা যে ঘেরাও টেরাও করতেছে, এটার পেছনে ভারতের হাত থাকতেই পারে। 2 নাম্বার কোনো শিল্প, ব্যবসা বা অন্য সুবিধা প্রদানের বিষয়ে যাদেরকে সুবিধা দেওয়া হয় নাই। যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা পরিষদ বা অন্য জায়গায় তাদের বেশি লোক নাই, তাদের ব্যবসায়ীরা আশানুরূপ চুরি করতে না পেরে এখন দিশাহারা, তাদের লোকদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন ইচ্ছা মতো হইতেছে না। হ্যাঁ, নাই তো কইছেই বিএনপি থেকে সুপারিশের পর সুপারিশ আসে, সেটা বোধহয় হচ্ছে না এখন, তাই না? যাদেরকে রাজার প্রিয়জনেরা রাজকুলে ঠাঁই দেয় নাই, মানে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে প্রবেশ করতে দেয় নাই, বুঝেছেন তো? এরপরে আছে রাজার আদেশে যারা প্রবাসে সংক্ষুব্ধ অবস্থায় জীবনযাপন করছেন। এটা বোঝা খুবই সহজ। এই যে নবনীতা, বমিতিয়াল, হ্যাঁ, আরিফ, জেপ টিকটিকি, আসাদ নূর, এরা সবাই। আবার নতুন কিছু পাগলের আমদানি হয়েছে, যাদের সাথে ওই যে আমার কাটাল রানী রাতে আড্ডা দেয় আর কি, আইতে যে আড্ডা দেয়, এই যে বুঝেছে। তারপরে যাদেরকে রাজা বা আমাদের প্রফেসর ইউনূস ডেকে এনে পরাজিত বা তিরস্কার করেছেন, বকা দিছেন, বুঝাও। তারপরে যারা অনেক ব্যয় কইরাও কাজ উদ্ধার করতে পারেন নাই। এই লিস্টে আছে মূলত আওয়ামী লীগের শেষ সময় যে সমস্ত ব্যবসায়ী কাজ পাওয়ার জন্য ঘুষ দিছে, কাজ পাইতে পাইতে তাদের আপায় পালায় গেছে। সো সেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা বিপ্লবের সময় হাসিনারে তেল দিতে তার কার্যালয়ে গিয়া ভয় নাই আপা, ভয় নাই আপা বলে আসছে না, তাদের ব্যাপারে সাবধান। তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। ইউনিট সরকারের কাছে গিয়া যারা কোনো ধান্দা করতে পারে নাই, তারাও আছে এর মধ্যে। এরপরে আছে যারা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে না বলে মনে করে, তারা এটা মনে করায় দিই আর কি। আমি পররাষ্ট্র ক্যাডারের সমস্যা নিয়ে ভিডিও করেছিলাম না, যে এটা এই জন্যে তাদের সমস্যা এখন অনেক সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। আরও কিছু আছে, সেটা আরেকদিন বলবো নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা। প্রশাসন ক্যাডারের স্যারদের কইতেছি, ওনারা আবার স্যার না ডেকলে আবার মাইন্ড করে না, তো স্যার ডেকে কইতেছি দয়া করে নিজেদের লোভ কমান। সব ক্যাডারের অফিসারদের নিজেদের ভাই আর পরিবারের সদস্য ভাবেন, তাদের সমস্যার সমাধান করেন। আমার কথা তো আপনাদের কানে ঢুকবে না। নাইলে কেন একদিকে আপনারা 25 ক্যাডারের আন্দোলনকারীদের চাকরি থেকে বরখাস্ত করতেছেন, অন্যদিকে আপনাদের আওয়ামী লীগের বন্দনা কইরা বরখাস্ত পিচ্ছি স্বৈরাচার ম্যাজিস্ট্রেটকে জামিন দিতেছেন? ফাজলামি পাইছেন? দেশ থেকে আপনাদের বাপের তালুক। হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিতেছি, এরপর আর কোনো কথা হবে না। সোজা মায়ের সোজা সজিয়াওয়ালের সামনে গরু পেলামার জিয়াপত করবো, পারলে টেকায়েন। সবার নাম লিস্ট করেছি, ধরলে গেলে কাউরে ছাড়ুম না, পুরা 16 বছরের ইতিহাস ধরে টান দিব। এরপরে আছে যাদেরকে সম্মানজনক পদ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে, তারা। এই লিস্ট নিয়ে বেশি কথা বললাম না, এটা সবার জানা আছে। এরপরে আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই। এই গ্রুপের মূল টার্গেট হইল সেই সব লোক যারা ফ্যাসিস্টের দোষর না, কিন্তু ইউনূস স্যারের সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আর কি। এই তালিকা কিন্তু অনেক বড়। যেমন ধরেন কথা কামাল, এই তালিকার লোক কলে বুঝি চাও, ওর পিছে কলে ইন্ডিয়া লাইন দেবে। এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা ওটা উই করবে পারবে। আর তারপরে আছে যার স্ত্রীকে শত্রু রাজার কেউ করিছে। হ্যাঁ ভাই, আমি কেউ কিছু করি নাই, আমি কিছু করেছি নাকি পেজে যাও উত্তর টুত্তর দেই আর কি।
আপনার ওইটা আপনার অন্দরমহলে গর্ব সঞ্চার করেছে, কেস খলে জটিল লাগিচ্ছে, বুঝছাও। এরপরে হইতেছে যাদেরকে কারারুদ্ধ করা হয়েছে তারাও এই গোত্রে যোগ দিবে। দেখেন এখন জেল থেকে যারা সিরকুট লেখে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, এই গ্রুপকে ভারত এখন অ্যাক্টিভ করতেছে। তাই আমাদের এদের বিষয়ে সাবধান থাকতে হবে। এরপরে আছে বিনা বিচারে অন্যের কথা শুনে যাকে দণ্ডিত করা হয়েছে বেইনসাফি করিয়া। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, আমার মহামান্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করব, দয়া করে কারো প্ররোচনায় কাউকে বিনা বিচারে সাজা দেবেন না, বেইনসাফি করবেন না। প্রত্যেক অভিযুক্তের ব্যাপারে খোঁজ নেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, যদি দোষী হয় সাজা দেবেন অবশ্যই। অনেক ভালো লোক আছে যারা কিছুই করে নাই কিন্তু তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হইতেছে। এই বিপ্লবী চেতনার নাম কইয়া কেউ যেন তাদেরকে ফাঁসিয়া দিতে না পারে, এটা একটু দেখবেন। পুলিশ বাহিনী, আপনাদেরকে বলতেছি, আপনারা আওয়ামী দুর্বৃত্তদের কোনো মামলায় বাজ বিচার না করিয়া ঢুকাইতেছেন। আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত, এর মামলায় ঢুকাবো না। মামলায় ঢুকাবেন, অবশ্যই ঢুকাবেন, কিন্তু হাওয়াই মামলায় না। সে যদি দুর্বৃত্তই হয় তার দুর্বৃত্তপনা খুঁজে বের করেন, সেটা ডকুমেন্ট করেন, তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে। খাইটা খান্ডারে ভাই, সত্যের পথ, ইনসাফের পথ, এটার কোনো শর্টকাট নাই। ভুয়া মামলা দিয়েন না, ভুয়া মামলায় খালাস পাওয়া যাবে দুর্বৃত্ত। আর যদি ভুয়া মামলায় শাস্তি হয় তাহলে আপনি মারাত্মক বেইনসাফি করলেন, আর পুরা জাস্টিস সিস্টেমকে একটা বেইনসাফির পাঠ করে ফেললেন। এটা একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য খুবই মারাত্মক একটা অন্যায়, একটা মারাত্মক একটা ভ্রষ্টতা, এটা মাথায় রেখেন। এরপরে আছে যাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে, আমি জানি না কাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে, তবে এই কাজে অন্তত বিপ্লবের পক্ষের কেউ কোনোদিন করবে না। অন্য কেউ যেন এই কাজ করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর হইতেছে যাদের পরিবারকে স্বদেশ হইতে নিষ্কৃত করা হয়েছে, এই কাজে যোগ দিবে আওয়ামী লীগের সেই নেতাদের পরিবারের সদস্যরা যাদের কুকর্মের কারণে জনগণের দৌড়ানি খেয়েছে, দেশ ছেড়ে ভাগছে। তাদের জায়গায় তাদের প্রক্সি এজেন্ট হিসেবে কাজ করবে তাদের পরিবারের সদস্যরা বা পলাতক সদস্যরা। তো কৌটিল্য মতে এই গোত্রের লোকদের ভারত যে একটা কথা বলবে, কি বলবে জানেন? সে বলবে যে প্রমত্ত হাতি যেমন সামনে জাপায় তাই নষ্ট করে, তেমনি অন্ধ রাজা মানে প্রফেসর ইউনূস রাজনীতি করার যোগ্যতা হারাইছেন অজ্ঞ মন্ত্রীদের দ্বারা পরিচালিত এই রাজা মানে প্রফেসর ইউনূসের সরকার সবাইকে শেষ করে দেওয়ার জন্যই উদ্যত হয়েছে। এই বইলা ভারতের গোয়েন্দারা বলবে যে এই রাজার প্রতি আপনারা অনাস্থা তৈরি করেন, না হলে এই রাজা মানে প্রফেসর ইউনূসের সরকার আপনাদের ক্ষতি করবে। এখন কি আপনারা এই ক্যাম্পেইন, প্রফেসর ইউনূসের ক্যাম্পেইনের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান? কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন, তাহলেই বুঝবেন কার সাথে ভারতের এনগেজমেন্ট হয়ে গেছে। এরপরে আছে ভীতবর্গ। আসেন দেখি এই ভীতবর্গ কারা। কৌটিল্য মতে এই গোত্রেও কয়েক ধরনের লোক যুক্ত হবে। এক নাম্বার হইতেছে যে ব্যক্তি নৃশংস কর্ম করিয়া নিজেকে দূষিত করছেন। এদের চেনা খুব সহজ, এরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দালাল, পুলিশ প্রশাসন, সামরিক বাহিনীর সদস্যরা, ডিজিএফআই, তারপরে এনএসআই, তারপরে বিজেপি, তারপরে ধরেন আওয়ামী যুবলীগের গুন্ডারা। এরা ভারতের দালালের মতো এই দেশের ক্ষতি করার চেষ্টা করবে যেন প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ হয়। এরপরে আছে যে ব্যক্তি ভারতের শত্রু রাজার দ্বারা অত্যাচারের শিকার হয়েছে, মানে যে সমস্ত জেলবাসী, হ্যাঁ ভারতবাসী এবং প্রবাসী আওয়ামী দালাল আছে যারা দেশে ফিরতে পারতেছে না, তারা সবাই ওই গোত্রের আওতায় আসবে। এরপরে আছে যে ব্যক্তির পাপ কর্ম প্রকাশ করা হয়েছে। এই তালিকা করলে অনেক বড়, যাদের পাপ প্রকাশিত হয়েছে তারা সবাই এই শত্রু গোত্রে পড়বে। 5ই আগস্টের পরে এদের বিষয়ে আরও তথ্য প্রকাশ করা দরকার ছিল, তাই এই তালিকায় সবাইকে চোখে চোখে রাখতে হবে। এই তালিকায় যারা আছে, যাদের তথ্য প্রকাশিত হচ্ছে, আমার কাছে টেরাবাইটের পর টেরাবাইট ডাটা আছে। কোনো অলিগার, কোনো ব্যবসায়ী প্রফেসর ইউনূসের সরকারকে বেকায়দা ফেলার কাজ করলে তাকে করলে ধরবো, ওইটা দিয়ে আইজ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কবে দাদা আইজ কোনো বিশেষ ক্লিপ শোনাবেন না? শোনাবো খুশি করে দিবনি এপিসোডের শেষে। যাই হোক, আসেন আলাপে আসি। এরপরে আছে তারা যে ব্যক্তি সমান অপরাধকারীকে সাজাপ্রাপ্ত হইতে দেখছে এবং ভীত যে তার সে মনে করতেছে আমারও তো এই সাজাটা হবে। এই তালিকায় কারা থাকতে পারে জানেন? যাদের ধরা হয়েছে এবং তারা একই অপরাধ করেছে। ধরেন এমপি ধরা হয়েছে, হাসিনার এমপি, 900 ভোটের এমপি। এখন 900 ভোটের এমপি যারা আছে তারা সবাই এই তালিকার যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় যখন আসা শুরু হবে, কার্যকর হওয়া শুরু হবে, তখন এই তালিকা বড় হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে এদের দিকে কড়া নজর রাখতে অনুরোধ করতেছি। একই সাথে জেল কর্তৃপক্ষকেও বলতেছি, কয়েদি মানে কয়েদি, ওরা দেশের মানুষের শত্রু, খাতির করা বন্ধ করেন। ফারুক খান কেমনে মোবাইল পায় আর ফেসবুকে স্ট্যাটাস মানায়? যদি সত্য ফারুক খান নিজে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে ওই জেলারে সরাইতে হবে, ওই কারাগারের দায়িত্ব থাকা সবাইকে প্রত্যাহার করতে হবে, বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। এরপরে আছে যে ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে, এটা তো জানেনি, এখনো সাজা হয়নি কারো, হবে, তারাও এই গ্রুপে আসবে। এরপরে আছে যে ব্যক্তি সকল সরকারি দপ্তরে প্রভাব বিস্তারের সক্ষমতা রাখে, যাদের টাকা আছে, অ্যাক্সেস আছে।